অনেক অ্যাক্টার্সরা, এখন আমি নাম না বলি, অ্যাক্টার্স প্রত্যেকটা এ লিস্টার তারকা আসবে না বলে দিস মুখের উপর দিগন্ত প্রোগ্রামে। শোবিজের তাদের আমি নিজেই ফোন দিয়েছিলাম এবং সবাই না করে দিচ্ছে, একদম 80% না। মানে এখন বলতে খারাপ লাগতেছে, বাট যারা আসছে সবাই পেইড। আমরা যখন মিডিয়াতে কাজ শুরু করলাম, বাইরের তো সবাই তো একটু অন্য ঘরানা না, তো তারা নেকাব পরা, হিজাব পরা, জামাতিরা একটা মানে চ্যানেল বের করে ফেলছে, অন্যদের তো সেই রকমের রাগ আমাদের প্রতি। জি জি, রাইট। হ্যাঁ, ওটা পুরো একটা স্বপ্ন মনে হতো, যে স্বপ্ন সত্যি হলে কেমন লাগে। আব্বুকে অনেক ছোটোবেলা থেকেই আব্বু সবসময় বিভিন্ন প্রোগ্রামে, আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো হতো, সাইমিউমের বিশাল করে পল্টনের প্রোগ্রাম হতো না, ওসব জায়গায় সবসময় বলতো যে আমাদের নিজেদের একটা চ্যানেল হবে। তো আমার কাছে সবসময় মনে হতো যে আব্বু মনে হয় খুব ফারফেচড কথা বলে, নিজেদের একটা চ্যানেল কিভাবে হবে। তো আলহামদুলিল্লাহ যখন চ্যানেলটা শুরু হলো, একদম জিরো থেকেই সাথে ছিলাম, এবং এটার যে পিছনে যে ইমোশনটা প্রত্যেকটা মানুষের, মানে ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই মনে হয় আগে থেকে একটা স্বপ্ন দেখেছিল যে আমাদের নিজেদের কিছু হবে। সো আমার রিমেম্বার করছিলাম যে এখানে কোনো মালিক বলতে কিছু ছিল না, প্রত্যেকে এটাকে ওন করছিল, এবং এত বেশি ইমোশন সবার মধ্যে। প্রত্যেকবারই আমাদের কোনো মিটিং মানে সবাই কাঁদতেছি। যেমন প্রোগ্রাম শুরু হয়েছে আর একজনকে বলে যে তুমি একটু আব্বু করতে কি কোরআন তেলাওয়াত, তারপর কাউকে একজনকে গান গাইতে বলতো মিটিংয়েই, একটু গান টান করে একটা মহল হলে তারপরে আমরা হয়তো মিটিং কাজ করতাম। তো এই গানকেও একজন একটু ইসলামিক গান, যখন পথের দিশা দিয়েছো তুমি তখন বিপথে তুমি নিও না, সবাই কান্না শুরু, মানে এটা হচ্ছে সবার ইমোশনের জায়গা ছিল। সো দিগন্তটা আমাদের কাছে কখনোই কাজের জায়গা মনে হয় নাই। এবং আমি অনেক জব করেছি এরপরে, আমি এখানে দেখি যে জব নিয়ে এতটা সময় যাব, এতটা সময় বাড়ালো কেন, এইগুলো কোনো এরকম অনেক কোয়েশ্চেন এমপ্লয়িরা করে। দিগন্তে নোবডি ইভেন কেয়ার্ড তারা কতক্ষণ কাজ করছে, কি কাজ করছে। তাদের একটা চ্যালেঞ্জ ছিল যে একটা বিশাল একটা স্রোত, তাদের বিপরীতে আমরা দাঁড়ায় আছি, আমাদেরকে দেখাইতে হবে, আমাদেরকে প্রুভ করতে হবে যে উই ক্যান সার্ভাইভ। সো পাগল ছিল সবাই, মানে আই ডোন্ট রিমেম্বার এনিবডি থট দে আর এমপ্লয়ি। তো এটা খুবই অন্যরকম একটা ইমোশন ছিল, এবং এই জন্য এটার বন্ধ হওয়াটার পরে কষ্টটা বেশি লাগে। এবং এতটাই মানে অনেকে বলে যে আমরা আনফর্চুনেটলি দুজন কলিগ হারিয়েছি, এনারা আসলে এটার পরে এই ধাক্কাটা নিতে পারে নাই। তো অনেকে বলে একটা জব হারায় ফেলছে, এটাতে এমন কি, কিন্তু এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল। আমরা আসলে একটা অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছিলাম। এবং আমার মনে আছে যে যখন সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন মিডিয়াতে কাজ শুরু করলাম, বাইরের তো সবাই তো একটু অন্য ঘরানা না, তো তারা নেকাব পরা, হিজাব পরা, জামাতিরা একটা মানে চ্যানেল বের করে ফেলছে, অন্যদের তো সেই রকমের রাগ আমাদের প্রতি। ইভেন আমাদের মনে আছে আমরা যখন ওপেনিং সেরেমনি করব, তো আমাদের দায়িত্ব ছিল সবাইকে ফোন করা, যে সবাইকে ইনভাইট করা। প্রত্যেকটা এ লিস্টার তারকা আসবে না বলে দিস মুখের উপর দিগন্ত প্রোগ্রামে। অনেক অ্যাক্টার্সরা, এখন আমি নাম না বলি, অ্যাক্টার্স, তারপরে ইভেন ডিরেক্টরস যারা ছিলেন শোবিজের, তাদের আমি নিজেই ফোন দিয়েছিলাম এবং সবাই না করে দিচ্ছে, একদম 80% না। মানে এখন বলতে খারাপ লাগতেছে, বাট যারা আসছে সবাই পেইড। কিছু মানুষকে আমরা পেইড করেছিলাম যে তারা স্টেজে হয়তো পারফর্ম করবে, এই যারা পেইড ছিল কিছু গানের জন্য, কিছু ইয়ার ছিল, তাছাড়া জাস্ট প্রোগ্রামের জন্য কোনো মানুষ আসে নাই। কিন্তু একদম ডিরেক্ট, দিগন্তে কোনো প্রোগ্রামে তো আমরা আসবো না, নো। কেউ তো দিগন্ত শোনার সাথে সাথে কেটে দিচ্ছে এরকম। সো দে ওয়ার লাইক দ্যাট। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের আরও বেশি, মানে ওরা যত আমাদের নেগলেক্ট করছিল। যেমন আমাদের যখন ট্রেনিং হচ্ছিল, তখন একজন, আমি এগুলোর নাম না বলি কারণ এগুলো হয়ে যাবে, কিন্তু একজন ডিরেক্টর ছিল, অনেক ওয়েল নোন ডিরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর, উনি আমাদের ট্রেনিং দিচ্ছিলেন। ওনার কাজ ছিল ফার্স্টে এসে বলবে কি, এই একটা ছেলে একটা মেয়ে বসো, তোমরা এরকম আলাদা আলাদা বসো কেন। মানে ওরা আমাদের এই কালচারটাকে নিতেই পারছিল না, যে একটা ইসলামিক কালচার, আমরা মেয়েরা একদিকে বসে আসছি, একটা ছেলে একদিকে বসে আসছি। এটার ফার্স্ট ক্লাসে এসেই ফার্স্ট কথা হতো যে তোমরা একটা ছেলে একটা মেয়ে বসবা, কেন তোমরা আলাদা থাকবে, মানে এই কালচার। এরপরে আরেকটা এক্সপিরিয়েন্স আমি বলি, যে একজন ছিল, তারকা ছিল, সে হচ্ছে শুটিংয়ে এসেই বসে যে সুমাইয়া যদি নেকাব না খুলে আমি কোনো শট দিব না, মানে নেকাবালা ইয়ার সাথে এসে শট দিবে না। তো তখন আমি তো ডিরেক্টর ছিলাম, তো আমি সব শট ঠিক করে বললাম যে আমি ভ্যানিটিতে ওয়েট করতেছি, মানে আমার কো প্রডিউসারকে বললাম যে আপনি করেন, কিন্তু আমি তো নেকাব খুলবো না, কিন্তু আমি নেকাব না খুললে উনি শট দিবে না।
তো এরপরে পুরো শুটিংয়ের টাইম আমি ভ্যানিটিতেই বসে থাকলাম যে আমি বেরোবো না, আপনারা শ্যুট করেন। বাকি সবাই ছেলে ছিল। এইরকম টাইপের ডিসক্রিমিনেশনের মধ্যেও কিন্তু আমরা দিগন্ত চালিয়ে গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আবার এই প্রশ্নটা আমি করতে পারি কিনা যে দিগন্ত বন্ধ পেছনে সুবিজুর একটা আক্রোশ ছিল? তা তো অবশ্যই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইভেন মার্কেটিং, যখন একটা আপনি জানেন যে একটা চ্যালেঞ্জ চালানোর পিছনে একটা বড় হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, তো সেখানে আমাদের তো চিন্তা করতে হবে, আমরা সব অ্যাডভার্টাইজমেন্ট তো করতে পারবো না। তো এরকমও অনেক হয়েছে যে একটা কালচার ওখানে ছিল, এটা আমি এখন ওপেনলি বলতে পারি। আই হোপ ইট হ্যাজ চেঞ্জড, যে সব ওইখানে তো নিউজ প্রেজেন্টাররা বা নায়িকারা ইয়ারা একটা শো পিস হিসেবে মিডিয়াতে সবসময় উপস্থাপিত হতো আগে। আই হোপ এখন নাই, আমি অনেকদিন বাংলাদেশে থাকি না। তো যখনই কোনো মার্কেটিংয়ের মিটিং থাকবে অ্যাডভার্টাইজমেন্ট বা ইনভেস্টমেন্টের জন্য, তখন সাথে কোনো না কোনো এনাদের কাউকে নিয়ে যাওয়াই একটা ট্রেন্ড ছিল। তো সেটা তো আব্বু একদম পুরোপুরি না, যে নর্মাল মিটিং করবা এখানে কোনো মেয়েকে নিয়ে যাওয়া যাবে না সাথে। তো এটা নিয়েও কিন্তু যারা অ্যাডভার্টাইজমেন্ট ছিল অনেকে অ্যাডভার্টাইজ দেয় নাই, যে ভাই আপনাদের এখানে তো আমাদের কোনো গেইন নেই। তো দেখা গেছে যে খুব এটা নিয়ে সবাই বাইরে বলতো যে তোমরা এরকম সব খুব উল্টাপাল্টা জিনিস বা ছোট ছোট জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দাও কেন, বড় জিনিসের অ্যাডভার্টাইজ দাও না কেন, বা বড় বড় কোম্পানি তোমাদের কাছে আসে না কেন। আব্বুর কথা হচ্ছে আমরা এই ছোটো দিয়েই চালাবো, যারা আমাদের আইডিওলজির সাথে থাকবে তাদের সাথে চালাবো। তো এই আক্রোশ তো সবার মধ্যেই ছিল যে এই আইডিওলজিকে চালাতে দেওয়া যাবে না। আর সেটার সাথে যখন শাহবাগ শুরু হলো, তখন তো আমাদের যে চিন্তাগুলো আমরা সরাসরি বলছিলাম, ট্রাইব্যুনাল নিয়ে আমাদের কথাগুলো তো আমরাই বলছিলাম, আর তো কেউ বলছিল না। অবভিয়াসলি তখন তো গভর্নমেন্ট থেকেই আরও বেশি ইয়াটা চলে আসলো আর কি। মানে তখন আমি মালয়েশিয়াতে যখন বন্ধ হয়, বাট আমি মানে জবে ছিলাম, লিভে ছিলাম। বাট যেদিন বন্ধ হয় আমি ফোনে সবার সাথে কানেক্টেড ছিলাম আর কি, তারা বের হয়ে আসা পর্যন্ত। তারপর বের হওয়ার পরও কয়েকজন আমাকে জানালো যে বের হয়েছি, সেফ আছি এরকম। সো এই জিনিসগুলো তখন পর্যন্ত কথা হয়েছে আর কি। হ্যাঁ, সবার সাথে কথা ছিল। তো বেসিকলি অ্যাকচুয়ালি যদি একদম টু দ্য পয়েন্ট, এটা সবাই জানে যে হেফাজতের যে মানে কিলিংটা হচ্ছিল বা ম্যাসাকারটা তখন হচ্ছিল, এই সময় আমরা লাইভ করেছিলাম। তো ওটাই আমাদের সবচেয়ে বড় আর কি বলবো, তাদের জন্য আমাদেরকে সবচেয়ে বড় অপরাধ। তার আগে থেকে যখন আমাদের ট্রাইব্যুনাল শুরু হলো, তখন থেকে ট্রাইব্যুনালে তো সবাই এটা তো আমি তো এখন ট্রাইব্যুনালের ভিতরেও ছিলাম, কারণ আব্বুর জন্য তো মানে অন্যান্য প্রোগ্রাম আমার ছোটো ভাইয়া বা ইয়ারা আমরা তো কাজ করছিলাম ট্রাইব্যুনালের জন্য। আব্বুকে আরও পরে অ্যারেস্টেড হয়। কিন্তু যখন ট্রাইব্যুনাল শুরু হলো, তখন কি করতো, সরকার থেকেই সব মিডিয়ার থেকে একটা ব্রিফিং যেত যে তোমরা এই ব্রিফিং দিবা। শুধুমাত্র সংগ্রাম এবং আমরা, নয়াদিগন্ত, সংগ্রাম এবং আমরা হচ্ছি ওদের ব্রিফিংটা চালাতাম না, আমরা আমাদেরটা চালাতাম। তো অবভিয়াসলি এটা নিয়ে তাদের অলরেডি অনেকবার শোকজ করছে আমাদেরকে, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল যেটা চলছিল সেটা। তো ওইটা নিয়ে অলরেডি বাকি দুটা তো আসলে পত্রিকা, কিন্তু আমরা তো একদম টেলিভিশন। সো আমাদের কিন্তু কয়েকবার অলরেডি শোকজ করা হয়ে গেছিলো এটার জন্য। এরপরে যখন 5ই মে তো এটা না, 5ই মের সময় অলরেডি 2-3 বার ডিবি থেকে ফোন আসছে। এখন এখানে কিছু কি বলবো, দুই পক্ষ হয়ে গিয়েছিল। কেউ কেউ বলতেছিল যে এত অ্যাগ্রেসিভ মুডে আমরা না যাই, আমরা অফ করে দিই, আপাতত আমরা গভর্নমেন্টের এত অপোজিশনে গেলে আমাদের বন্ধ করে দিবে। আবার একটা গ্রুপ ছিল, তারা বলতেছিল যা হবার হবে, সত্যটা আমরা দেখায় যাব। যাই হোক, এই কনফ্লিক্টের মধ্যে তো আলটিমেটলি এসে বন্ধ করে দিল সেদিন আর কি। তো লাইভ চলছিল, সেই সময় এসে তারা সার্ভার বন্ধ করে দেয়। জি, জি জি, হ্যাঁ ছিল। আমরা তো লাইভ দেখাচ্ছিলাম, এখানে শুটিং বা ম্যাসাকারের জিনিসগুলো ছিল। এখন আমি জানি না কোথায় আছে বা এগুলো ডিস্ট্রয় করে ফেলা হয়েছে কিনা, কিন্তু একটুকুও পর্যন্ত শুনেছিলাম যে ট্রাকে যে উঠানো হচ্ছে লাশ বা এগুলোর ফুটেজও নাকি কালেক্ট, বা অ্যাটলিস্ট আমাদের ক্যামেরাম্যানরা বা আমাদের রিপোর্টাররা এগুলো দেখেছেন নিজের চোখে। তো কতটুকু নিতে পেরেছেন কিনা জানি না, বাট ফুল অন মানে, কারণ আমাদের ওইখান থেকে আবার দেখাও যায়। পল্টনের ওই জায়গাটাতে আমাদের অফিস ছিল না, তো সব মিলে আমাদের কাছে মোরাললেস ভালো পরিমাণই এভিডেন্স ছিল ম্যাসাকারের।